গীতা দেবীর যমজ ছেলে ছিল নকুল আর মুকুল, যাদের স্ত্রী ছিল নয়না আর সুনয়না। বিয়ের পর থেকে নকুল আর মুকুলের খালি ঝগড়া হতো, তাই গীতা দেবী আজ তার সমস্ত সম্পত্তি ভাগ করছিল। এই বাড়িতে আর সব খেতে তোমাদের দুজনের সমান অধিকার, তোমাদের দুজনেই সমান অধিকার পাবে। তোমাদের দুজনের ঝগড়া করার কোনো দরকার নেই। আমার আর আমার স্বামীর যা কিছু রয়েছে সবকিছুই তোমাদের মধ্যে সমান ভাগ হবে। ঠিক আছে মা, তুমি যা আদেশ করবে। সেদিন থেকে ঘরের মাঝখানে একটা লাইন টেনে দেওয়া হলো। একই বাড়িতে দুটো উনুন হয়ে গেল, আর দুটো জায়গাতেই আলাদা আলাদা রান্না তৈরি হতো। মা, এবার যখন সবকিছুর ভাগ হয়ে গেছে তখন এটাও করে নেওয়া যাক। একদিন তুমি আমার বাড়িতে খাও আর একদিন দাদার ওখানে। এটাও ঠিক আছে। সেই থেকে গীতা দেবী এক বেলার খাবার খেত নকুলের কাছে আর আরেক বেলার খাবার খেত মুকুলের কাছে। সম্পত্তির সাথে সাথে মাও ভাগ হয়ে গেছিল, আর এইসবের কারণ ছিল নকুল আর নয়না। নয়না সব সময় নকুলকে উস্কানি দিত। আমার তো মনে হয় তোমার মা মুকুলদের বেশি সম্পত্তি দিয়েছে। এমনটা হতে পারে না, মা তো সবটা সমান ভাগে ভাগ করেছে। তাও বুঝতে পারছি না, মুকুল আর সুনয়না দেখি তোমার মায়ের খুব যত্ন নেয়, মায়ের সেবা করে। এমনি এমনি কেউ কেন মায়ের এভাবে সেবা করবে? আরে তুমি না, মুকুল এই রকম, ও বরাবরই মাকে বেশি ভালোবাসে। কিন্তু সুনয়না, ও কেন সেবা করবে? কারণ বৌদি দাদার সব কথা শোনে, বুঝেছো? ও তোমার মতো নয় যে নিজের স্বামীকে আঙুলের ওপর নাচাবে। হ্যাঁ হ্যাঁ, তুমি তো আমাকেই দোষ দাও। আমি তো সবার ভালোর জন্য বলেছিলাম যে ভাগ করে দেওয়া হোক। এমনিতেও তোমার মায়ের বয়স হয়ে গেছে, ভবিষ্যতে কি হয় কে জানে। ভালোই তো হলো যে তাড়াতাড়ি টাকা আর সম্পত্তির ঝামেলা মিটে গেল। এবার অন্তত তোমার মায়ের ওপরে কোনো বোঝা থাকবে না তো। এবার হয়েছে তো, ছেড়ে দাও। সেখানেই অন্যদিকে মুকুল আর সুনয়না মায়ের সেবা করতে ব্যস্ত ছিল। মা, আমি তোমার পছন্দের বেসনের লাড্ডু বানিয়েছি। বাহ, খুব ভালো। আর মা, আমি কবিরাজকে তোমার কোমরের ব্যথার কথা বলেছি, বুঝেছো? উনি বলেছেন সন্ধেবেলা ওনার থেকে তেল নিয়ে নিতে, সেই তেলে তোমার কোমরের ব্যথা ঝট করে উধাও হয়ে যাবে। ভালো কথা, ভালো থাকো তোমরা দুজন, সব সময় ভালো থেকো। গীতা দেবী মুকুল আর সুনয়নাকে আশীর্বাদ দিচ্ছিল, আর এটা দেখে নয়নার রাগে ফেটে পড়ল। সন্ধেবেলায় যখন নয়নার পালা এলো, তখন নয়নাও খাবারের সাথে মিষ্টি বানালো। এই নিন মা, আপনার পছন্দের পনিরের তরকারি, রুটি, রায়তা, ভাত আর রসগোল্লা। বাহ বাবা, আজ কি বিশেষ কিছু আছে? বিশেষ কিছু না, এই একটু বানাতে ইচ্ছে হলো। তুমি আমার ছেলের বউ, তোমাকে আমি ভালো করে জানি। তুমি পারলে তো রান্নাঘরেই যাও না। কি যে বলেন মা, আপনিও? ভালো কথা যে তুমি এত খাবার তো বানিয়েছো। ভগবান তোমায় সুবুদ্ধি দিক। দুজনকে দেওয়া আশীর্বাদে পার্থক্য ছিল। এইসব শুনে নয়না আরো রেগে গেল। ও মনে মনে প্যাচ কষতে লাগলো। গীতা দেবীর মুকুল আর সুনয়নার ভালো মানুষই পছন্দ ছিল। সে জানতো যে এরা দুজন সেবা বিনা কোনো স্বার্থে করে। অন্যদিকে নকুল আর নয়না ছিল খুবই স্বার্থপর। তাদের সব কিছুর পেছনেই কোনো না কোনো স্বার্থ ছিল। কয়েক বছর অবধি সবকিছুই এইভাবেই চলতে থাকলো। এবার গীতা দেবীর শরীর খারাপ হতে শুরু করলো, আর একটা ব্যাপার নিয়ে উনি খুব চিন্তিত থাকতেন। আমি সবকিছু তো তোমাদের দুজনের মধ্যে ভাগ করেছি, শুধু আমার কাছে জাদুই কুকার আছে। ওটা কোনো একজনকে দিলে অন্যজনের সাথে অন্যায় হবে, কিন্তু ওই জাদুই কুকার তারই প্রাপ্য যে ভালো। তাই এটা আমি মুকুল আর সুনয়নাকেই দেব। এই ভেবে গীতা দেবী কুকার হাতে নিল আর সুনয়নার কাছে গেল। আরে বাহ মা, পিতলের কুকার! ভাবলে পিতল আর ভাবলে সোনা, নিজের নিজের ভাবনার ওপর। আমি বুঝলাম না মা। আমি ওই কুকুরটা অনেকদিন পর দেখেছি মা। এটা আমাদের ছোটবেলায় ছিল না? হ্যাঁ, এটা আমাকে আমার মা দিয়েছিল। এটা আমাদের বংশের কুকার, কিন্তু এটা কোনো সাধারণ কুকার নয় বাবা, এটা জাদুই কুকার। জাদু কুকার?
এর জাদু আমি তখন বুঝতে পারলাম যখন তোমরা দুজন জন্মেছিলে। সেই সময় গ্রামে খরা ছিল, খাওয়ার জন্য কিচ্ছু ছিল না, লোকেরা খিদেতে মরে যাচ্ছিল। তখনই আমাদের পরিস্থিতি একটু ভালো ছিল, তাই আমাদের দ্বারা যেটুকু সম্ভব আমরা করেছিলাম। ক্ষুধার্তদের খাবার দিতাম, আর তারপর আমাদেরও সব সবজি শেষ হয়ে গেল। একটা সময় এমন এলো যে আমাদের কাছেও খাবার কিছুই রইল না। সেই সময় আমার মায়ের কথা মনে পড়ল, আর আমি এই জাদুই কুকারকে উনুনে বসিয়ে দিলাম, আর সেটাও শুধু জল ভরে। আর কুকারের কাছে পোলাও চাইলাম, আর মুহূর্তের মধ্যেই পুরো কুকারটা পোলাওয়ে ভরে গেল। সেই সময় আমরা সবাই পেট ভরে খাবার খেয়েছিলাম, আর সব ক্ষুধার্তদেরও খাইয়েছিলাম। যখন খরা শেষ হলো তখন সব কিছু আগের মতো হয়ে গেছিল। আমি কুকারকেও সাবধানে রেখে দিলাম। সেদিনের পর আর কুকারের দরকারই পড়েনি। সুনয়না, এবার এটা আমি তোমাকে দিচ্ছি। আমার বিশ্বাস তুমি এর সঠিক ব্যবহার করবে। হ্যাঁ মা, নিশ্চয়ই। গীতা দেবী ওই জাদুই কুকার সুনয়নাকে দিয়ে দিল, আর তার কিছুদিন পরেই উনি মারা যান। সুনয়না কুকারটাকে সাবধানে রেখে দেয়। কয়েক বছর কেটে যায়। সুনয়না কুকারের কোনো প্রয়োজন ছিল না। তারপর হঠাৎ ভারী বর্ষা শুরু হয়ে যায়। গ্রামে জল ভরে যেতে লাগলো। টানা 3 দিন বৃষ্টি হলো। সব লোকেরা চিন্তায় ছিল। বৌদি, তোমার কাছে কি কোনো কিছু খাবার আছে? খুব খিদে পেয়েছে। না, সব শেষ হয়ে গেছে। তখনই মুকুলের মায়ের কথা মনে পড়ে গেল। আরে সুনয়না, আমাদের কাছে জাদুর কুকার আছে তো। হ্যাঁ। সুনয়না তাড়াতাড়ি জাদুই কুকার নিয়ে এলো, আর গীতা দেবী যেমন বলেছিল তেমনই শুধু জল ভরে কুকার উনুনে বসিয়ে দিল। বৌদি, তুমি এটা কি করছো? তুই শুধু দেখ। সুনয়না কুকারের কাছে পনিরের তরকারি চাইলো, আর যখন সুনয়না কুকার খুলল তখন কুকারে প্রচুর পরিমাণে পনিরের সবজি ছিল। বাপ রে! সুনয়না তরকারি অন্য বাসনে ঢেলে দিল, আর কুকারে আবার জল ঢেলে দিল। আমার ভাত চাই। কুকার খুলতেই তাতে ভাত ছিল। বৌদি, আপনি রুটিও আনিয়ে নিন। হ্যাঁ দাদা। সুনয়না কুকার উনুনে বসালো, আর এবার তাতে প্রচুর রুটি ছিল। সবাই পেট ভরে খাবার খেলো। তখনই সুনয়নার চোখ প্রতিবেশীদের বাড়ির দিকে গেল। বাড়ির বাইরে 2 বাচ্চা অপেক্ষা করছিল। হয়তো ওদেরও খিদে পেয়েছে। সুনয়না আরেকবার উনুনে কুকার বসালো আর পোলাও চাইলো। এই সব পোলাও সুনয়না নিজের প্রতিবেশীদের দিয়ে দিল। ধন্যবাদ। আমরা সবাই খাবারেরই অপেক্ষা করছিলাম। রেশন শেষ হয়ে গেছিল, বুঝতে পারছিলাম না যে বাচ্চাদের কি খাওয়াবো। কোনো ব্যাপার না, এবার সবাই পেট ভরে খাও। যখন সুনয়না বাড়ি ফিরল তখন নয়না তাকে বলল, এই জাদুই কুকারটা তো আমাদের, আমরা অন্যদের কেন সাহায্য করব? কারণ এর জাদু এইরকমই। যদি তুমি শুধু এটা নিজের জন্য ব্যবহার করো তাহলে এর জাদু শেষ হয়ে যাবে। এরকম আবার হতে পারে নাকি? এটা হলো জাদুই কুকার, এটা যার কাছেই থাকুক সে যা চাইবে সে তা পেয়ে যাবে। আচ্ছা, তাহলে তুমি চেষ্টা করে দেখে নাও। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। নয়না কুকার ধুলো আর তাতে জল ভরে দিল। আমার পালং শাকের তরকারি চাই। কিন্তু যখন নয়না কুকার খুলল তাতে শুধু জলই ছিল। এ কি? এবার আমি চেষ্টা করছি। আমার পালং শাকের তরকারি চাই। সুনয়না কুকার বন্ধ করলো আর 1 মিনিট পর খুলল। কুকার পালং শাকের তরকারিতে ভর্তি ছিল। এবার তুমি বুঝেছো নয়না, এই কুকারের জাদু শুধু ভালোর জন্য কাজ করে। হ্যাঁ, আপনাকে ছাড়া কেউ যদি এই কুকার থেকে কিছু চায় তাহলে সেটা কাজ করবে না। আজ থেকে আমিও আপনার মতোই ভালো হব। কেন, জাদুই কুকার চালানোর জন্য? না, যাতে আপনার মতো আমিও আশীর্বাদ আর শুভেচ্ছা পাই। নিশ্চয়ই পাবে। অন্যদের সাহায্য করে তো দেখো। নয়না বুঝে গিয়েছিল যে ভালোই হলো জীবন ধারণের সঠিক উপায়। ভালো মানুষরা বিপদের সময় সাহায্য পেয়েই যায়। সুনীল আর আসিফ দুজনে বন্ধু ছিল। ওরা দুজনে একই গ্রামে থাকতো। ওরা একসাথে বাঁশ কাটতে যেত। আমাদের জঙ্গলের পেছনের দিকে যাওয়া উচিত। ওখানে অনেক বড় বড় বাঁশ গাছ আছে। কিন্তু ওখানে যেতে আমাদের নদী পার করে যেতে হবে। কিন্তু আসার সময় যদি নদীতে
স্রোত বেশি থাকে তাহলে ফিরবো কেমন করে? আমরা তখনই ওই দিকে যাব যখন নদীর স্রোত কম থাকবে, আর তাড়াতাড়ি বাঁশ কেটে ফিরে আসব। বেশি লম্বা বাঁশ হলে বেশি পয়সা পাবো, সেটা ভাবো। এটাও ঠিক, তাহলে কালকেই যাব। পরের দিন আসিফ আর সুনীল জঙ্গলের পেছনের দিকে পৌঁছলো। এখানে কত মোটা মোটা বাঁশ আছে, আর লম্বাও। ব্যবসায়ীরা এগুলোর খুব ভালো দাম দেবে। হ্যাঁ, ভালো বাঁশ পেয়ে দুজনেই খুব খুশি হলো। ওরা বাঁশগুলো নিজেদের গ্রামে নিয়ে গেল। বাবা, অনেক দিন পর এমন লম্বা বাঁশ দেখলাম। এখন এগুলো দামও ভালো দিতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটা বাঁশ 200 টাকা। তোমরা দুজন 5টা বাঁশ নিয়ে এসেছো, মোট হলো 1000। 1000 পেয়ে দুজন খুব খুশি হলো। টাকা দুজনে নিজেদের মধ্যে ভাগ করে নিল। রোজ ছোট ছোট বাঁশে 300 টাকা রোজগার হতো, আজকে 500 টাকা। এবার তো আমরা জঙ্গলের পেছনের দিকেই যাব। হ্যাঁ, সেদিন থেকে ওরা দুজন নদী পার করে বাঁশ নিয়ে আসতো, আর ব্যবসায়ীও ওদের ভালো টাকা দিত। একদিন সকালে দুই বন্ধু যাওয়ার জন্য রওনা হচ্ছিল। ভাই, মা বলছিল বাজার থেকে চাল আর মশলা আনতে হবে, আর আমাকে পনিরও নিতে হবে। তাহলে চলো আগে বাজারে যাই, তারপর সেইখান থেকে নদীর পাড়ে যাব। হ্যাঁ, দুটো কাজ একসাথে হয়ে যাবে। দুজনে বাজার পৌঁছলো, আর ওদের যা যা জিনিস দরকার ছিল ওরা কিনে নিল। দেখো ভাই, কি টাটকা পনির পেয়েছি। আজকে রাতে তো আমার নিমন্ত্রণ, আমিও আসবো খেতে। চলে এসো, আমি কখনো বারণ করেছি নাকি? চলো এবার নদীর পাড়ে যাই, বাঁশ কেটে বিক্রিও তো করতে হবে। হ্যাঁ হ্যাঁ। তারপর ওরা জঙ্গলের দিকে রওনা দিল। প্রতিদিনের মতো ওরা নদী পার করে তারপর জঙ্গলে পৌঁছে গেল আর বাঁশ কাটতে লাগলো। কিন্তু হঠাৎ বৃষ্টি শুরু হয়ে গেল। আমাদের বাড়ি ফিরে যাওয়া উচিত, নদীতে জল বেড়ে যাবে। হ্যাঁ, শুধু আর একটা বাঁশ কেটে নিই। হ্যাঁ, বৃষ্টি আরো জোরে শুরু হয়ে গেল। কিছুক্ষণের মধ্যে ওদের বাঁশ কাটা হয়ে গেল। তারপর ওরা বাঁশ নিয়ে নদীর দিকে রওনা দিল। ওদিকে নদীর জল অনেক বেড়ে গেছিল। নদীতে তো জল বেড়ে গেছে ভাই, এত স্রোতে নদী পার করা সুরক্ষিত নয়। হ্যাঁ, আমরা কিছুক্ষণ জঙ্গলে অপেক্ষা করি। হ্যাঁ, ওই দিকে যে গুহাটা আছে না, সেখানে অপেক্ষা করি গিয়ে। দুজনে মিলে গুহার দিকে চলে গেল। গুহায় আগে থেকেই কিছু শুকনো কাঠ ছিল। এইগুলো জ্বালিয়ে দিই, একটু গরম হবে। আসিফ যে জিনিসগুলো কিনেছিল সেখানে ম্যাচ বক্সও ছিল। আসিফ ওই শুকনো কাঠে আগুন জ্বালিয়ে দিল, আর দুই বন্ধু আগুন পোহাতে লাগলো। খুব খিদে পেয়েছে ভাই আমারও। শোন, আমরা কিছু বানিয়ে নিই। এমনিতে কিছু জিনিস তো আমাদের কাছে আছেই, কিন্তু আমরা কি করে বানাবো? আমাদের কাছে বাসন তো নেই। তখনই আসিফের নজর পড়ল বাঁশের ওপর। আমাদের কাছে বাঁশ তো আছে, বাঁশের ভেতরে খাবার বানাতে পারবো। কিভাবে? তুমি বাম্বু বিরিয়ানির কথা শোনোনি? না, বাম্বুতে বিরিয়ানি আবার হয় নাকি? কিন্তু আমাদের কাছে মাংস কোথায়? মাংস নেই তো কি হয়েছে, আমাদের কাছে পনির তো আছে। পনির বিরিয়ানি খেয়ে নেব। কিন্তু কি করে? তুমি শুধু দেখো। আসিফ দুটো বাঁশের টুকরো কাটলো। ওর কাছে যে চাল ছিল ধুয়ে নিল। বাঁশের ভেতরে চাল, মশলা, জল, লবণ আর পনির দিয়ে দিল। তারপর বাঁশের একদিকে গাছের পাতা ভরে বাঁশের মুখ বন্ধ করে দিল। তারপর সব জিনিসগুলো ভালো করে নেড়ে জ্বলন্ত আগুনে রেখে দিল। এবার ব্যাস 20 মিনিটে আমাদের বাম্বু বিরিয়ানি তৈরি হয়ে যাবে। দেখা যাক। বাম্বু ভালো করে আগুনে পুড়তে লাগলো। তারপর যখন বাম্বু একেবারে ভালো করে পুড়ে গেল, তখনই খুব সুন্দর একটা গন্ধ গুহাতে ভরে গেল। মনে হচ্ছে বিরিয়ানি তৈরি হয়ে গেছে ভাই। আসিফ ওই বাম্বু বাইরে বের করলো
আর দুটো কলা পাতা পেতে নিল। আর যখনই বাম্বু একটু ঠান্ডা হলো তখন বিরিয়ানি কলা পাতায় বার করে নিল। দেখতে তো খুব সুন্দর হয়েছে। এমন যেই হোক, খিদে তো পেয়েছে, খেয়ে নিই আগে, চলো। দুজনে বিরিয়ানি মুখে দিল আর দুজনে মন্ত্রমুগ্ধ হয়ে গেল। তারপর দুজনে খুব মজা করে বিরিয়ানি খেতে লাগলো। ভাই, তুমি এত ভালো বাম্বু বিরিয়ানি বানাও যে কিছু বলার নেই। ধন্যবাদ। তোমার তো বিরিয়ানি বিক্রি করা উচিত বন্ধু। সেটা না করে কেন পরিশ্রম করছিস? এই বিরিয়ানির বিখ্যাত হতে সময় লাগবে না, সত্যি। হ্যাঁ, তুমি যদি রাজি থাকো তাহলে একসাথে ধাবা খুলে ফেলি। হ্যাঁ হ্যাঁ, কেন নয়। যখন বৃষ্টি বন্ধ হলো, নদীর জল কমে গেল, তখন দুই বন্ধু সমস্ত বাঁশ নিয়ে গ্রামে ফিরে এলো। কিন্তু আজ ওরা বাঁশ বিক্রি করলো না। পরের দিন আসিফ আর সুনীল গ্রামের মোড়ে নিজেদের দোকান খুলল। গ্রামবাসী অবাক হয়ে দেখছিল যে ওরা বাঁশের ভেতর কি বিক্রি করছে। আরে ভাই, এগুলো কি? এগুলো বাম্বু বিরিয়ানি কাকা, পনিরের। বাম্বু বিরিয়ানি? আমাকেও তো একটু খাওয়াও। গ্রামের লোক এই প্রথমবার বাম্বু বিরিয়ানি চেখে দেখল। আরে বাহ, কি দারুণ স্বাদ আসিফ ভাই। এইরকম বিরিয়ানি সারা জীবনে খাইনি, খুব ভালো লাগলো। আসিফ আর সুনীলের বাম্বু বিরিয়ানি গ্রামে বিখ্যাত হয়ে গেল। গ্রাহক ভিড় করে দাঁড়িয়ে বাম্বু বিরিয়ানি খেতে লাগলো। আসিফ আর সুনীলের রোজগার অনেক গুণ বেড়ে গেল। তারপর আর কি, সুনীল আর আসিফ মজদুরি ছেড়ে বাম্বু বিরিয়ানি বিক্রি করতে শুরু করে দিল। ওরা দিন রাত 4 গুণ উন্নতি করতে লাগলো। অনেক দূর দূর থেকে লোক বাম্বু বিরিয়ানি খেতে আসতো। আর দেখতে দেখতে ওদের গ্রামে একটা বড় হোটেল খুলে গেল আর দুজন অনেক বড় লোক হয়ে গেল। কোনোদিনও ভাবিনি যে এইসবও হতে পারে। আমিও কোনোদিন ভাবিনি ভাই, সেদিন আমাদের ভাগ্য বদলে দিতেই বৃষ্টি নেমেছিল। হ্যাঁ, সেদিন বৃষ্টি না হলে আমরা ফেসে যেতাম না, আর কোনোদিন বাম্বু বিরিয়ানিও বানাতাম না। ভাই, এসব আগে থেকেই লেখা ছিল। বিধাতা আগে থেকেই সবার জন্য ভাগ্য লিখে দেয়। আমরা তো শুধু পুতুল, ভগবানের দেখানো রাস্তায় শুধু হাঁটি। হ্যাঁ, একদম তাই। বাম্বু বিরিয়ানি আসিফ আর সুনীলের কপাল বদলে দিল। ওরা দুজনে জীবনের অনেক বড় ব্যাপার বুঝতে পারল। বিপদে পড়লেই জীবনে নতুন পথ খুঁজে পাওয়া যায়, আর ভাগ্য কবে বদলে যাবে সেটা বলা যায় না। শওকত মিয়ার বিরিয়ানির দোকান ছিল। লোকেরা খুব তৃপ্তি করে ওনার বিরিয়ানি খেত। বাহ সৈকত ভাই, কি স্বাদ! ধন্যবাদ ধন্যবাদ। বিরিয়ানির স্বাদ ভালো ছিল, এই জন্য ওদের রোজগারও ভালো হতো। শওকত মিয়া প্রতি মাসে 20,000 টাকা নিজের মায়ের হাতে তুলে দিত। বাবা, এখন যখন তোর রোজগারও ভালো হচ্ছে, আমি ভাবছিলাম যে তোর বিয়েই দিয়ে দিই। আর কতদিন অবধি আমি একা ঘরের আর পরিবারের ব্যবসা সামলাবো বল? তোর বিয়ের পর নদীমেরও বিয়ে করাতে হবে না? আরে মা, আমি তো এখনো বাচ্চা, তুমি প্রথমে দাদার বিয়ে দাও। ঠিক আছে ঠিক আছে মা, তোমার যে মেয়েকে পছন্দ আমি তাতেই রাজি। এ তো খুশির খবর, তোমার থেকে আমি এটাই আশা করেছিলাম সৈকত। শওকতের মা ওর জন্য একটা মেয়ে খুঁজে নিল, সানা। সানা শিক্ষিত ছিল আর খাবারও সুস্বাদু বানাতো। কিছু মাস পর শওকত আর সানার বিয়ে হয়ে গেল, আর তারপর সানা সংসারের সমস্ত কাজ সামলে নিল। মা, তোমার হাতের খাবারের স্বাদই আলাদা। হ্যাঁ বৌদি, কিন্তু বিরিয়ানিতে দাদার হাত কেউ ধরতে পারবে না। হ্যাঁ, সে তো ঠিক। এটা তো তখন জানা যাবে যখন আমি ওনার হাতের বিরিয়ানি খাবো। দাদা, আজকে সবার জন্য বিরিয়ানি নিয়ে এসো। ঠিক আছে, নিয়ে আসবো। শওকতের বিরিয়ানি বিখ্যাত ছিল। যখনই ও বিরিয়ানি বানাতো, বিরিয়ানির গন্ধ আশেপাশে ছড়িয়ে পড়তো আর লোকেরা আকৃষ্ট হয়ে চলে আসতো। আরে ভাই, বিরিয়ানি তৈরি হয়ে গেছে নাকি?
না দাদা, এখনো 10 মিনিট লাগবে। ঠিক আছে ঠিক আছে, আমি এখানেই থাকবো। গ্রাহকরা তো শওকতের বিরিয়ানির অপেক্ষাই করত। এই অবধি সবকিছু ভালোই চলছিল। এই আমজাদ মিয়া আমার হাতে বানানো ব্যবসা খেতে বসেছে, আমাকে কিছু তো করতেই হবে। আমিও দাম কমিয়ে দেবো। শওকতও বিরিয়ানির দাম কমিয়ে 80 টাকা করে দিল। প্রতিদিন তো এই দোকান থেকে বিরিয়ানি খায়, চল আজকে ওই নতুন দোকান থেকে খায়। ঠিক আছে। অনেক গ্রাহক শুধু নতুন স্বাদের জন্য আমজাদের দোকানে যেতে লাগলো, কিন্তু আমজাদের হাতে আলাদাই জাদু ছিল। একবার যে ওর বিরিয়ানি খেত, সে ওর দোকানে আবার আসতো। কালকে যে বিরিয়ানি খেয়েছিলাম আজকেও সেটাই খাবো। হ্যাঁ নিশ্চয়ই, ওই বিরিয়ানিটাকে কেউ ভুলতে পারবে না। আস্তে আস্তে শওকতের গ্রাহক কমতে শুরু করলো। হয়তো এটা কিছু সময়ের জন্য। আমজাদের দোকান নতুন, তাই লোকেরা ওখানে বিরিয়ানি খেতে যাচ্ছে। কিছুদিন পর আমার গ্রাহক ফিরে আসবে। শওকত নিজেই নিজেকে এটা বোঝানোর চেষ্টা করলো, কিন্তু ব্যবসায় লস ওকে চিন্তায় ফেলে দিয়েছিল। এখন বাড়িতেও ও সবসময় চিন্তিত থাকতো। কি হয়েছে শওকত, তুই কি নিয়ে এত ভাবছিস? কি আর বলবো মা, আমার দোকানের সামনে আরো একটা বিরিয়ানির দোকান হয়েছে। আস্তে আস্তে আমার সমস্ত গ্রাহক ওখানেই যাচ্ছে। এইরকম চলতে থাকলে একদিন আমাকে দোকান বন্ধ করে দিতে হবে। এরকম কিচ্ছু হবে না বাবা, ওপরওয়ালা আছে তো, হয়তো এটা কদিনেরই ব্যাপার। আমি এটাই আশা করছি মা। শওকত চিন্তায় ছিল, আর এই কথাটায় পুরো পরিবারের খারাপ লাগছিল। ওই রাতে সানা শওকতের পুরো ব্যাপারটা জানলো। যদি দামের জন্যই গ্রাহক অন্য দোকানে যাচ্ছে, তাহলে আমরা যদি দাম কম করে দেখি। আমরা কি করে দাম কমাবো সানা? বিরিয়ানি 1 প্লেট বানাতেই 50 টাকা লাগে, আর আমি 80 টাকায় বিক্রি করছি, মানে শুধু 30 টাকার লাভ। যদি এটাও কমিয়ে দিই তাহলে সংসার খরচ কিভাবে চালাবো? তাহলে কি আমরা বিরিয়ানি বানানোর জিনিসপত্র সস্তায় কিনতে পারি না? বিরিয়ানিতে সব থেকে দামি হলো চাল, সম্ভবত বাসমতি চাল। কিভাবে সস্তায় পাবো? এবার আমি বাসমতি চালকে প্লেন চালের সঙ্গে বদলাতে তো পারবো না। আমরা যদি বাসমতি চালের জায়গায় অন্য কোনো জিনিস ব্যবহার করি তখন? তার মানে? ম্যাগি। ম্যাগির অনেক ধরনের সুস্বাদু জিনিস হয়। যদি আমরা ম্যাগির বিরিয়ানি বানাই তাহলে আমাদের খরচাও কম হবে। ম্যাগি বিরিয়ানি? এটা তো প্রথমবার শুনলাম। এখনকার যুগে আলাদা জিনিসই বিক্রি হয়, একবার চেষ্টা করেই দেখা যাক না? ঠিক আছে, আর এমনি তো কিছু তো হচ্ছে না, তাহলে ওটাই করা যাক। পরের দিন শওকত প্রতিদিনের মতো বিরিয়ানি বানালো, আর এইবার ও বাসমতি চালের বদলে ম্যাগি দিল। ম্যাগির বিরিয়ানি তাড়াতাড়ি তৈরি হয়ে গেল, আর ওর খরচও কম ছিল। এই জন্য শওকত ও দাম 50 টাকা করে দিল। বাইরে বড় বোর্ড লাগিয়ে দিল, ম্যাগি বিরিয়ানি 50 টাকা। এই ম্যাগি বিরিয়ানিটা আবার কি? ম্যাগি জানি আর বিরিয়ানিও জানি, কিন্তু ম্যাগি বিরিয়ানি আজ অব্দি তো খাইনি। চল আজকে ওটাই খাই। হ্যাঁ হ্যাঁ। ম্যাগি বিরিয়ানির নাম পড়ে অনেক গ্রাহক ওর বিরিয়ানি খেতে পৌঁছলো। বাহ বাহ, খুব সুস্বাদু। এইরকম ম্যাগি বিরিয়ানি আমি কোনোদিনও খাইনি। তার কারণ একটাই যে এটা ম্যাগি নয়, ম্যাগি বিরিয়ানি। বাহ ভাই, এইরকম স্বাদ কোথাও পাইনি। ধন্যবাদ ধন্যবাদ। লোকেরা শওকতের বিরিয়ানি খুব পছন্দ করছিল। ওই দিন শওকতের দোকানে গ্রাহকদের ভিড় লেগে থাকলো। ভাই, ম্যাগির বিরিয়ানি তো চালের বিরিয়ানির থেকেও বেশি সুস্বাদু। আজ থেকে আমরা প্রতিদিন ম্যাগি বিরিয়ানি খাবো। শওকত খুশি মনে বাড়ি ফিরলো ও ওই খুশির খবর নিজের স্ত্রীকে বলল, আর ও খুশি হয়ে গেল। ওই মাসে শওকতের অনেক ভালো রোজগার হলো। মাসের শেষে শওকত নিজের মাকে 40,000 টাকা দিল। এত? হ্যাঁ মা, সানার ম্যাগি বিরিয়ানির আইডিয়া কাজ করেছে, দ্বিগুণ রোজগার হচ্ছে। আরও একবার শওকত খুশি থাকতে লাগলো। ওর সমস্যার সমাধান হয়ে গেছিল, কারণ ওর রোজগার বাড়তে লাগলো। ম্যাগি বিরিয়ানি বিখ্যাত হয়ে গেছিল।